হ্যালো, নমস্কার। কি ব্যাপার, কারা তোমরা? আসলে দাদা, আমরা দুজনে খুব সমস্যায় পড়েছি। দেখুন না, ওনার আঘাতও লেগেছে। আমাদের একটু সাহায্য করুন প্লিজ। আরে কিন্তু তোমরা কারা? অ্যাকচুয়ালি আমাদের কপালটাই খারাপ। বিয়েতে যাচ্ছিলাম আর গাড়িটাই খারাপ হয়ে গেল। আর আর আমার চোটও লেগেছে একটু। কি সাহায্য করতে পারি? একটা ফোন করা ছিল। আমার মোবাইলের ব্যাটারিটা শেষ হয়ে গেছে। সকালে তাড়াতাড়ি চার্জও দিতে পারিনি, তাই একটা ফোন যদি করতে দিতেন প্লিজ। দাদা প্লিজ আমাদের সাহায্য করুন, একটা কল করতে দিন প্লিজ। ঠিক আছে ঠিক আছে, চলে এসো ভেতরে। থ্যাংক ইউ। বাড়িতে ফার্স্ট এড বক্স আছে? তাহলে একটু ব্যান্ডেজ লাগিয়ে নিতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, বসুন, সব পাওয়া যাবে, বসুন। ওকে, থ্যাংক ইউ। এখানে আচ্ছা, আপনার কাছে পেন কিলার আছে? খুব ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, সেটাও পাওয়া যাবে। নিন আগে জল খেয়ে নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি আমার মোবাইল আর ফার্স্ট এড বক্সটা নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা। সময় হয়ে গেছে। আরে আরে, বন্দুক দেখাচ্ছেন কেন? তোমাদের মতো বোকা হয় না। তোমরা সাহায্য চাইতে এসেছো আমাদের কাছে। তোমরা কারা? ডাকাত, বা আমাদের বলতে পারো তুমি খুনি। দুটো খুন তো আমরা করেইছি, আর এখন আরো দুটো করব, আর সেটা তোমাদের। না 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 স্যার, প্লিজ আমাদের মারবেন না প্লিজ। এই সব গয়নাগুলো দিয়ে দে, সব গয়না দিয়ে দে। তোমরা কিন্তু ঠিক করছো না। এই তোমরা কারা? সিআইডি। সিআইডির সামনে থেকে পালানো এত সহজ না, তাও দুটো খুন করে। আমাদের ক্ষমা করে দিন স্যার। স্যার প্লিজ ক্ষমা করে দিন স্যার। ক্ষমা করার যোগ্য এমন কোনো কাজই তুই করিসনি যে তোকে ক্ষমা করে দেব। তোমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে আমাদের কাছে। লক্ষিতার ইন্দ্রাণীকে তোমরা খুন করেছো। চলো, তোমাদের সময় শেষ হয়ে গেছে, চলো চলো। গুড জব। থ্যাংক ইউ স্যার। চলো। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখন সিআইডি ব্যুরোতে আছি। সেখান থেকে লাইভ রিপোর্টিং করছি। প্রতিবারের মতন এইবারেও সিআইডি অফিসাররা খুবই বিপজ্জনক ল্যান্ড মাফিয়া, আগে হ্যাঁ লেডি ডন, লক্ষিতা আর ইন্দ্রাণীর খুনিদের ধরে ফেলেছেন। ওই তিনজন খুনিদের নাম হলো বিশাল, সৌনক আর রাহুল। আসুন এবার শুনে নিন এসিপি প্রদ্যুমান আমাদের কি বলতে চান। লক্ষিতা আর ইন্দ্রাণী দুজনের খুনি ধরা পড়েছে, আর ওদের অপরাধও স্বীকার করেছে। কিন্তু আপনারা এই তিনজনকে এত তাড়াতাড়ি ধরলেন কি করে? কখনো কখনো প্রমাণ আর ফরেন্সিকের জাজমেন্ট যখন সঠিক পথে চলে, তখন খুনিকে ধরতে বেশি সময় লাগে না। স্যার, এটা তো ভীষণ হাই প্রোফাইল কেস। এখানে দুজন মাফিয়া ডনের মার্ডার হয়েছে। আপনাদের কি কোনো রকম প্রেশার ফেস করতে হয়েছে? হ্যাঁ, মাঝে মধ্যে প্রেশার তো থাকেই, কিন্তু আমরা এমন প্রমাণ জোগাড় করেছি যেগুলো ওদের ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর সামনের সপ্তাহে আমরা আমাদের চার্জশিটটা ফাইল করব, আর তারপরই কোর্টে কেসটা শুরু হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। কি ব্যাপার দা, চুপ করে আছো কেন? কোনো সমস্যা আছে? স্যার, বুঝতে পারছি না কেন, কিন্তু আমার মন মানতে চাইছে না যে এরা তিনজন খুনি। কি? কেন? স্যার, ফরেনসিক রিপোর্ট আর ক্রাইম সিনের ইনভেস্টিগেশন থেকে তো এটাই প্রমাণিত হয়েছে যে খুন ওই তিনজনই করেছে। আর তার থেকেও বড় ব্যাপার তো এটা যে স্যার, ওরা তিনজন এটাও স্বীকার করে নিয়েছে যে ওরা তিনজনই খুন করেছিল। দয়া স্যার, আপনার আবার এরকমটা মনে হচ্ছে না তো যে আমরা আবার ইনভেস্টিগেশনে কোনো ভুল করেছি বা গাফিলতি করেছি? না না, এমনিতেই তো আমাদের এই ডাবল মার্ডারের অনুসন্ধান ঠিক পথেই চলছে, বরাবরের মতোই। এবারেও আমরা সমস্ত প্রমাণ এক জায়গায় করেছি, কিন্তু জানি না কেন আমার কেমন খটোমটো লাগছে স্যার। যেটা দেখা যাচ্ছে সেটা ঠিক নয়, আর
যেটা ঠিক সেটা দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ সালুকে বলো, বিয়ে করছো নাকি? তাহলে কেন যাচ্ছ? কি এসব কি হচ্ছে? হ্যাঁ, আরে আরে ডক্টর সালুখে, কি হয়েছেটা কি? সালুকে স্যার ছুটিতে যাচ্ছেন, আর কবে ফিরবেন সেই ব্যাপারে কিচ্ছু জানি না। কি ছুটিতে যাচ্ছে? আরে তুমি ছুটি নাও কি করে? হ্যাঁ আরে ভাই, এটা তো হাইপার হওয়ার কি দরকার আছে? হ্যাঁ, আমি ছুটিতে যাচ্ছি কারণ আমার শরীরটা ভালো নয়, আর আমি ছুটি নিয়ে আমার বাড়িতে যাচ্ছি, অন্য কোনো জগতে যাচ্ছি না। কারণ আমি এই ল্যাবে এই লাশেদের সঙ্গে এই কেমিক্যালের গন্ধে আমার শরীরটা খারাপ হয়ে আসছে। আমি কিছুদিন বিশ্রাম করতে চাই, ব্যাস, আর কিছু নয়। শুধু এইটুকু ব্যাপার? একে তুমি কে? স্যার আমি এনার পার্সোনাল নার্স, আমার নাম মনিকা। অ্যাকচুয়ালি ওনার ইসিজি রিপোর্টটা একদম ভালো না, এই জন্যই ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলেছেন। পাগল হয়ে গেছো তুমি? আগে বলনি কেন এসব? কি বলতাম? আমি নিজেই এই সবে জানতে পারলাম, তা তোমাকে কি করে জানাতাম? কিন্তু ডক্টর সালুখে, ততদিন আপনার অবর্তমানে এই ফরেন্সিক ডিপার্টমেন্টের দায়িত্বকে সামলাবে। ফ্রেডি, সেটা আমি জানি না। বস, অন্য কোনো ফরেন্সিক এক্সপার্টকে ডেকে নাও। আমি কিছুদিনের জন্য বিশ্রাম করতে চাই। আমার দ্বারা কিচ্ছু হবে না, আর আমি এটা জানি না যে আমি কবে ফিরবো। থ্যাংক ইউ। ভালো হলো আপনারা চলে এসেছেন। কি হয়েছে সারিকা? তুমি আমাদের এখানে কেন ডাকলে? আমি তোমাকে যে কথাটা বলতে যাচ্ছি, জানি না সেটার রিয়াকশন কি হবে, কিন্তু কথাটা বলা খুব দরকারি। সালুকে স্যারের ব্যবহার আর ওনার কাজকর্মের ধরন কয়েকদিন ধরে খুবই খুবই অদ্ভুত হয়ে গেছে। তুমি কি বলতে চাইছো? দেখো, তোমরা কিন্তু কোনোভাবে আমাকে ভুল বুঝো না। সালুকে স্যারই হলেন আমার গুরু। আমি আমি এত বছর ধরে ওনার সঙ্গে কাজ করেছি আর কত কিছু শিখেছি ওনার কাছ থেকে, কিন্তু কিন্তু এই কেসটার ফরেন্সিক টেস্ট উনি কিন্তু ঠিকভাবে করেননি। অনেকগুলো বিষয় উনি ইগনোর করে গেছেন। কত কিছু বিষয় তো এখনো পর্যন্ত উনি ঠিকভাবে টেস্টও করেননি। সারিকা, তুমি বুঝতে পারছো তুমি যা বলছো তার মানেটা কি দাঁড়াতে পারে? সারিকা 16 বছর ধরে ডক্টর সালুখে আমাদের সঙ্গে কাজ করছেন। উনি সিআইডিকে ভুল তথ্য কেন দেবেন? যদি তোমার সন্দেহ ভুল হয় তো... যদি তোমরা আমাকে ভুল প্রমাণিত করতে পারো তাহলে সব থেকে বেশি খুশি আমিই হব। ডক্টর সারিকার কথা এখনো মাথায় ঘুরছে। আজ পর্যন্ত ডক্টর সালুখের বিরুদ্ধে কিছু বলেনি ও কোনোদিন, কিন্তু আজ হঠাৎ... বুঝতে পারছি না আমি এখন আমরা কি করব। একবার মনে হচ্ছে ডক্টর সালুখে এমন করতেই পারেন না, আবার মনে হচ্ছে আমার সন্দেহই ঠিক ছিল। কোথাও না কোথাও এই কেসটায় আমাদের হয়তো কোনো ভুল হয়ে গেছে। এত এক্সপিরিয়েন্স আছে ওনার, কিন্তু কি করবে? এসিপি স্যারকে কি বলবো এটা? না না অভিজিৎ, যতই এসিপি স্যার ডক্টর সালুকের সঙ্গে ঝগড়া করুন না, কিন্তু উনি কখনো মানবেন না যে এই ফরেন্সিক রিপোর্টটায় ডক্টর সালুকে কোনো ভুল করেছেন। এটা অবশ্য ঠিক বলেছ। এটা কি? এটা আমি দেখছি। চকলেট পেপার বলেই তো মনে হচ্ছে। চকলেট পেপার? এত ভালোবেসে ভাঁজ করে কেউ এটাকে ওয়াইপারে কেন গুঁজে রেখেছে? কিছু লেখা আছে এতে। এটা কোনো মেসেজ নয় তো? হতে পারে, কিন্তু কি লিখেছে বোঝাই যাচ্ছে না। বাড়ি গিয়ে দেখবো, চলো চলো।
ইনভিজিবল ইঙ্ক দিয়ে লেখা হয়েছিল, হোটেল রেড সেন্ট্রাল। হোটেল রেড সেন্ট্রাল? লক্ষিতা আর ইন্দ্রাণীর বাড়ির কাজের মহিলাটাও তো হোটেল রেড সেন্ট্রালের কথাই বলেছিল। লক্ষিতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডামের 10ই সেপ্টেম্বরে হোটেল রেড সেন্ট্রালে যাওয়ার কথা ছিল। হোটেল রেড সেন্ট্রাল 111 10/9 111 10/9 10/9 মানে তো 10 সেপ্টেম্বর। 111 মানে এই হোটেলের রুম নাম্বার। 10 সেপ্টেম্বর তো লক্ষিতা আর ইন্দ্রাণী খুন হয়েছিল। তাহলে এই হোটেল রেড সেন্ট্রালের 111 নম্বর রুমটার এই ডাবল মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো? হতে পারে দয়া, এর খোঁজ লাগাতেই হবে। হোটেলের ম্যানেজারকে? স্যার ওই যে উনি। ইয়েস স্যার। 10 সেপ্টেম্বরে রুম নম্বর 111-তে কে ছিল? কেউ না, ওখানে কোনো গেস্ট ছিল না। দেখ, মিথ্যে কথা বলবি না, বুঝেছিস? স্যার আমি সত্যিই বলছি, ওটা তো আমাদের স্টাফ রুম। স্টাফ রুম? হ্যাঁ, ওটা আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অঙ্গদকে দেওয়া হয়েছে। অঙ্গদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার? একবার একটু অঙ্গদকে ডাকো তো। স্যার উনি তো এখন এখানে নেই। ওর ডিটেলস তো আছে তোমার কাছে? ইয়েস স্যার, আসুন। এই অঙ্গদ এখন কোথায় আছে কিছু বলতে পারবে? না স্যার, অঙ্গদ স্যার তো হঠাৎ করে কোথায় চলে গেলেন। হঠাৎ করে কোথাও চলে গেছে? হ্যাঁ স্যার, 10 তারিখ সন্ধে 6টা থেকে 7টার মধ্যে উনি রুমের চাবিটা দিয়ে বাইরে গেছিলেন, আর ফিরে এসেই বললেন যে ওনাকে নাকি মুম্বাইয়ের বাইরে যেতে হবে, কিছুদিনের জন্য ছুটির দরকার। কিন্তু কোথায় গেছে সেটা বলে যায়নি। না স্যার, আর তাছাড়া উনি ওনার জিনিস নিতেও রুমে আসেননি। আর সেই দিন থেকে ওনার ঘর খোলাও হয়নি। তো এবার খুলে দাও, আমরা রুম নাম্বার 111টা একবার তল্লাশি করে দেখব। পুরবী রাহুল, বিশাল আর সৌনক এই তিনজনের বিরুদ্ধে চার্জশিট ফাইল করার আগে সবকিছু ভালো করে আবার চেক করবে। ফরেন্সিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান আর ওই তিনজনের স্টেটমেন্টও, যেটাতে ওরা স্বীকার করেছে যে খুন ওরা করেছে। আমি সমস্ত কাগজ একসাথে করে নিয়েছি। দয়া কোথায়? স্যার উনি, স্যার দয়া ফোন করেছিল, একটু লেট হবে ওর আসতে, বলছিল কোনো জরুরি কাজ আছে। অভিজিৎ, একটা কথা বুঝতে পারছি না, এত বছর ধরে আমরা একসাথে কাজ করছি কিন্তু কোনো ইনভেস্টিগেশনে আমাদের দ্বিমত হয় না, কিন্তু এই কেসে, পার্টিকুলারলি এই কেসটাতে জানি না দয়া কেন মেনে নিতে পারছে না। স্যার ওর মনে হচ্ছে যে তদন্তে কিছু ঘাটতি থেকে কিন্তু যাচ্ছে। কেন এরকম মনে হচ্ছে? সবকিছু তো ঠিকই আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও কেন বুঝতে পারছি না? ওদের বিরুদ্ধে পোক্ত প্রমাণ আছে, পোক্ত প্রমাণ আছে ওদের বিরুদ্ধে। স্যার, লক্ষিতাকে মাথায় গুলি মারা হয়েছে আর ইন্দ্রাণীকে গলায়। আর দুটো গুলি এফোর ওপর হয়ে গেছে। হ্যাঁ স্যার, আর দুজনের শরীরে কোনো আঘাত বা ক্ষতর চিহ্ন নেই। মানে মৃত্যুর আগে কোনো হাতাহাতি হয়নি? যখন এদের দুজনের মৃত্যু হয় তখন তুমি কোথায় ছিলে? স্যার সামনের মোড়ে পানের দোকান আছে, সেখানে পান খেতে গেছিলাম স্যার। ডিউটি ছেড়ে পানের দোকানে পান খেতে যাচ্ছ? হ্যাঁ, সব আমার ভুল স্যার। আমি যখন ফিরলাম দেখলাম ওই তিনজন খুনি পালাচ্ছিল স্যার। তুমি খুনিদের পালাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, লক্ষিতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডামের শত্রু ছিল স্যার, ওদের হাতে বন্দুকও ছিল স্যার। কে ওদের শত্রু? স্যার ওই বিশাল, সৌনক আর রাহুল। বিশাল, সৌনক আর রাহুল, এদেরই বাড়িটা তোমাদের ম্যাডামরা হাতিয়ে নিয়েছিল না? ঠিক বলেছেন স্যার আপনি। আমি তো কতবার আমাদের দুই ম্যাডামকে বলেছিলাম যে প্লিজ আপনারা পার্সোনাল বডিগার্ড রেখে নিন, কিন্তু রাখেননি। এখন প্রপার্টির কাজে তো শত্রুতা হবেই স্যার। এই বাড়িতে আর কেউ ছিল ওদের সঙ্গে? না স্যার, ফার্ম হাউসে ওরা শুধু দুজনেই ছিলেন স্যার। সেদিন ফার্ম হাউসের কাজের লোক চক্ষু পাই, সেও আসেনি স্যার। স্যার
হ্যাঁ পঙ্কজ, স্যার এটা দেখুন, দেখুন এখানে রক্ত পড়ে আছে আর জুতোর মতো কিছু একটা দাগ রয়েছে। হয়তো খুনির হতে পারে। হতে পারে, কিন্তু স্যার রক্ত এখানে এলো কি করে? হ্যাঁ স্যার, যখন খুনি লক্ষিত আর ইন্দ্রাণীর ওপর গুলিটা চালিয়েছিল তখন ওরা সোফার আশেপাশে কোথাও বসেছিল। তাহলে রক্তটা ওখানে থাকা উচিত ছিল, এখানে কি করে এলো? ঠিক বলছো, কিন্তু এটাও হতে পারে যে খুনি ওদের খুন করার পরে এখান থেকে পালাচ্ছিল আর কেউ সিঁড়িতে হোঁচট খেয়ে পড়ে যায়, চোট লাগে আর রক্ত বেরোয়। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। পঙ্কজ, এই দেওয়ালে যতগুলো বুলেট আছে সব কটাকে বের করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। তাহলে তো স্যার ব্যালিস্টিক রিপোর্টে জানতে পেরে যাব যে ওদের দুজনকে এই গুলি দিয়েই মারা হয়েছে কিনা। কারেক্ট। আঙুলের ছাপ আর ওই রক্ত পরীক্ষা করে জানা যাবে যে ওই রক্ত বিশাল শৌনক আর রাহুলের মধ্যে কার। একটা কাজ করো, যতজন আই উইটনেস আছে সবার স্টেটমেন্ট নাও আর তুষারকে দিয়ে সাইন করিয়ে নাও। স্যার। রজত, সুক্কু বাইকে ডাকো আর জিজ্ঞাসাবাদ করো। সচিন, ওকে। বিশাল, শৌনক আর রাহুল এই তিনজনের ফটোগ্রাফ পুলিশ স্টেশনে পাঠাও। সমস্ত মোবাইল ভ্যান আর চেকপোস্টেও পাঠাও, ওরা যেন পালাতে না পারে। আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সব সঠিক উত্তর দিও। সাহেব, আমি না কখনোই মিথ্যে বলি না। ভালো কথা। আজ তুমি লক্ষিতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডামের আচরণে অদ্ভুত কিছু দেখেছিলে? না সাহেব। আচ্ছা, রাহুল, শৌনক আর বিশাল এই তিনজনের তোমার ম্যাডামদের সঙ্গে কখনো ঝগড়া হয়েছিল? না সাহেব, আমি কখনো সেরকম কিছু দেখিনি। তোমার দুই ম্যাডামই এখানেই থাকতেন? না সাহেব, শনিবার আর রোববার ওনারা ছুটি কাটাতে ফার্ম হাউসে আসতেন আর সোমবারে চলে যেতেন সাহেব। আর কিছু মনে পড়ছে তোমার? হ্যাঁ সাহেব, লক্ষিতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডামের হোটেল রেড সেন্ট্রালে যাওয়ার কথা ছিল। তুমি ঠিক বলছো, ওদের হোটেল রেড সেন্ট্রালেই যাওয়ার কথা ছিল? হ্যাঁ সাহেব, আমার ঠিক মনে আছে। তার জন্য ম্যাডাম আমাকে খাবার বানাতে বারণও করেছিল। আর হ্যাঁ সাহেব, ওনার একজনের সঙ্গে ডিনার করতে যাওয়ারও কথা ছিল। আর তারপর ওরা গেছিল কিনা আমি একেবারে জানি না সাহেব, আমি ওখান থেকে চলে গেছিলাম। হোটেল রেড সেন্ট্রাল। কতগুলো প্রমাণ পাওয়া গেছে অভিজিৎ, আঙ্গুলের ছাপ, যে গুলিগুলো দিয়ে খুন করা হয়েছিল, আর সাক্ষীদের বয়ান। সেটাই তো স্যার, ওই তিনজনের কাছে ইন্দ্রাণী আর লক্ষিতাকে মারার কারণও তো ছিল, কারণ এরাই ওই তিনজনকে বাড়ি ছাড়া করেছিল, আর এমনকি ওয়াচম্যানও ওদের খুন করে পালাতে দেখেছিল। আর ডক্টর সালুকেও বলেছিলেন ওদের গুলিতেই লক্ষিতা আর ইন্দ্রাণীর মৃত্যু হয়েছে। শালুকের রিপোর্ট কিন্তু কখনো ভুল হয় না, কখনো ভুল হয় না। কিন্তু এই কেসটার ফরেন্সিক টেস্ট উনি কিন্তু ঠিকভাবে করেননি। অনেকগুলো বিষয় উনি ইগনোর করে গেছেন। কত কিছু বিষয় তো এখনো পর্যন্ত উনি ঠিকভাবে টেস্টও করেননি। হ্যাঁ স্যার, ডক্টর সালুকের কাজ নিয়ে তো আমাদের কোনো সন্দেহই নেই, কিন্তু বুঝতে পারছি না হঠাৎ ওনার শরীর কি করে খারাপ হয়ে গেল। হ্যাঁ স্যার, সালুঙ্কা স্যার যখন ক্রাইম সিনে এসেছিলেন যথেষ্ট চিন্তিত লাগছিল। হতে পারে তখন থেকে ওনার শরীরটা খারাপ। এটা তো ব্লাড স্যাম্পল কালেক্ট করার বোতল। মনে তো হচ্ছে এই পেপারটার উপর কিছু ড্রয়িং করা হয়েছে। আঙুলের ছাপ। RVS। স্যার, এই দেখুন, মনে হচ্ছে বিভিন্ন লোকের আঙুলের ছাপ নেওয়া হয়েছে। ম্যানেজার বাবু, এই রুমে কি অঙ্গদ ছাড়া আরো কেউ থাকতো? না স্যার, একাই থাকতেন।
এখানে এই স্লাইডগুলোতে এই যে আর ভি এস RVS কি হতে পারে স্যার? তাহলে আর থেকে রাহুল, এস থেকে সৌনক আর ভি থেকে বিশাল নয় তো? কিন্তু স্যার অঙ্গদ এই তিনজনের ফিঙ্গারপ্রিন্টস নিল কিভাবে? জজের ক্লাস থেকে আর নয়তো ফের টেবিলের উপর থেকে। স্যার এই দেখুন স্যার, এই পেপারের উপর কোনো কিছু ড্রয়িং করা হয়েছে, আর এই যে ব্লাড স্যাম্পলের বোতল স্যার। স্যার মনে হয় ইন্দ্রাণী আর লক্ষিতার মার্ডারের পেছনে অঙ্গদের হাত আছে। এক কাজ করো, এই সমস্ত প্রমাণগুলো আর এই ব্লাড স্লাইডগুলো এগুলো ডক্টর সারিকার কাছে পাঠাও। আমাদের এই অঙ্গদকে খুব তাড়াতাড়ি ধরতে হবে। ভীষণ বড় ভূমিকা আছে ওর এই কেসটাতে। স্যার আপনি সত্যিই চলে যাচ্ছেন? হ্যাঁ সারিকা, আমার কাজ শেষ হয়ে গেছে। আর এখন এই ফরেন্সিক ল্যাব, কেমিক্যাল সেকশন, এভিডেন্স রুম, এই সব কিছু চাবি তুমি সামলাও। আমি আমার প্রয়োজনীয় কিছু কাগজ আমি নিয়ে যাচ্ছি। কিন্তু স্যার আপনি পেপারস আর ফাইলস কেন নিয়ে যাচ্ছেন? আপনার শরীর খারাপ তাই জন্যই তো আপনি ছুটি নিয়েছেন, রেস্ট নেওয়ার জন্য? নাকি আবার বাড়িতেও কাজ করার ইচ্ছে আছে? না না, ব্যাপারটা তা নয় সারিকা। দেখো, এইখানের কাজ তো তুমি সামনে নেবে, কিন্তু যদি আমার কখনো ল্যাবের কথা মনে হয় তো তখন ফাইলগুলো দেখে মনটা ভালো করে নেব। স্যার আপনি এইভাবে কেন কথা বলছেন? আপনি তো আবার ঠিক হলেই ফিরে আসবেন, তাই না? হ্যাঁ, ইয়েস, নিশ্চয়ই। এনিওয়ে, তুমি আমার চিন্তা বাদ দাও, এখানে মন দিয়ে কাজ করবে। দেখো, এখন তোমার দায়িত্ব অনেক বেড়ে গেছে। স্যার এবার আমাদের যাওয়া উচিত। আপনার খাবার সময় হয়ে গেছে, আর তাছাড়া আপনাকে ওষুধও খেতে হবে তো। ওকে সারিকা। স্যার স্যার নিজের একটু খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন। And you take care of yourself. চলো। অঙ্গদের বাড়ি থেকে পাওয়া প্রমাণগুলোর টেস্ট শুরু করতে হবে। হ্যালো, ডিএনএ ল্যাব। আসলে আমি একটা ডিএনএর পরীক্ষা করাতে চাই। হ্যাঁ, স্লাইড আর এভিডেন্স ফাইল দুটোই রেডি আছে। ডক্টর সালুকে
অ্যাকচুয়ালি ডক্টর সালুকে একটু ছুটিতে গেছেন, আর ওনার জায়গায় যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আসছেন তার জয়েন করতে একটু সময় লাগবে। কিন্তু আমি এই কেসটাতে একদমই ডিলে করতে চাই না, তাই আপনারা এই রিপোর্টটা তাড়াতাড়ি তৈরি করে দিন প্লিজ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ও গড, এটা কি করে হতে পারে? হ্যালো, আপনি কি পুরোপুরি নিশ্চিত যে এই রক্তটা ওনারই? বুঝতে পারছেন ডক্টর সারিকা আবার নতুন কি জানতে পারলো? যখন ও ফোন করলো তখন খুব টেনসড মনে হলো। নিশ্চয়ই কোনো বড় ব্যাপার হবে অভিজিৎ। আমার মনে হয় লক্ষিতা আর ইন্দ্রাণী মার্ডার কেসটা রিওপেন করা উচিত, আর নতুনভাবে ইনভেস্টিগেশনও করা দরকার। আমাদের সন্দেহটাই ঠিক হলো। ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ রিপোর্ট। এ কি, অঙ্গদের রুম থেকে যে রক্ত, চুল আর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছিল সেগুলো সৌনক, বিশাল আর রাহুলের সঙ্গে ম্যাচ করে গেছে। অদ্ভুত ব্যাপার। সৌনক, বিশাল আর রাহুলের রক্ত আর ফিঙ্গারপ্রিন্ট আমরা তো ক্রাইম সিন থেকেও পেয়েছিলাম, লক্ষিতার পানভেলের ফার্ম হাউস থেকে, যেখান থেকে ওদের লাশ পেয়েছিলাম। এই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না। যদি বিশাল, সৌনক আর রাহুল মিলে ওই দুই মহিলাকে ওদের পানভেল ফার্ম হাউসেই মেরেছিল, তাহলে ওদের চুল, নোক আর ফিঙ্গারপ্রিন্টস হঠাৎ করে ওই হোটেলটার স্টাফ রুমে কি করে চলে গেল? স্যার, রাহুল, বিশাল আর আমরা তিনজনে আমাদের বেআইনি কাজের জন্য হোটেল রেড সেন্ট্রালে যেতাম। কিন্তু স্যার, আমি দিব্যি খেয়ে বলছি যে আমরা তিনজন অঙ্গদকে কোনোদিনই দেখিনি। স্যার, আমি তো এটাও জানি না আমার এই আঙুলের ছাপ অঙ্গদের রুমে গেল কি করে। অঙ্গদকে আগে কখনো দেখোনি? ফেডরিক, অঙ্গদের ছবি দেখাও। এবার ফটোটা দেখে বলো যে তুমি আগে কখনো এই লোকটাকে দেখেছো, চেনো একে? এর নাম অঙ্গদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল রেড সেন্ট্রাল হোটেলের। না স্যার, হতে পারে কখনো যাওয়া আসার সময় দেখেছি, কিন্তু স্যার এর সাথে আমার কখনো কোনোদিন কোনো কথা হয়নি। এমনও হতে পারে তোমার সাথী বিশাল আর রাহুল অঙ্গদকে হয়তো চেনে। না স্যার, আমি এটা জোর দিয়ে বলতে পারি যে রাহুল আর বিশালও অঙ্গদকে চিনতো না। শোনক, এই ছোট্ট বোতলটায় আমরা তোমার রক্ত পেয়েছি। আমার রক্ত? হ্যাঁ, এটাও অঙ্গদের হোটেলের রুমেই পেয়েছি আমরা। তোমার এই রক্তের স্যাম্পেল ওখানে অঙ্গদের রুমে কি করে এলো? আমি জানি না স্যার। তোমার কি গত 8-10 দিনের মধ্যে কোনো চোট লেগেছিল যার কারণে অনেকটা রক্ত বেরিয়েছিল? না স্যার, এরকম তো কিছু হয়নি। তাহলে তোমার এই রক্ত এই বটলে আসলো কি করে? হ্যাঁ স্যার, কিছুদিন আগে আমার একটা অ্যালার্জি অ্যাটাক হয়েছিল, সেই জন্য ব্লাড টেস্ট করাতে আমি হসপিটালে গিয়েছিলাম। তাহলে হতে পারে যে... কোন হসপিটালে? স্যার, প্যারাডাইস হেলথ কেয়ার হসপিটাল। প্যারাডাইস হেলথ কেয়ার হসপিটাল? হ্যাঁ স্যার। ওই প্যাথোলজিস্টের নাম জানো তুমি, যে তোমার রক্ত নিয়েছিল? আসলে আমি তো ওর নাম জানি না, কিন্তু ওনার গায়ের রংটা একটু চাপা ছিল, চুলগুলো কোকড়ানো ছিল, আর স্যার উনি হসপিটালের জুনিয়র প্যাথোলজিস্ট ছিলেন। স্যার, আমার তো মনে হচ্ছে সৌনক তার সঙ্গীদের নিয়ে লক্ষিতার ইন্দ্রাণীর খুন করিয়েছে। এ এখন ড্রামা করছে, নাটক করছে। একে নিয়ে যাও, যাও। চলো ওঠো। স্যার। হ্যাঁ দা। স্যার, যবে থেকে এই কেসটা রিওপেন হয়েছে তবে থেকেই আরো পেঁচিয়ে যাচ্ছে স্যার। প্রথমে কেউ আমার গাড়িতে ওই চকলেটের পেপারে হোটেল রেস্টুরেন্টাল লিখে রেখে দিল, আর সেই হোটেলের রুম থেকেই এই অঙ্গদ উধাও হয়ে গেল, আর ওর রুম থেকে এদের তিনজনের চুল,
ফিঙ্গারপ্রিন্টস আর রক্ত পাওয়া গেল। আরও স্যার আর কি স্যার বুঝতে পারছি না কি করে বলি, আপনি আমার কথায় বিশ্বাস করবেন কিনা। বিশ্বাস করব কি না স্পষ্ট করে বলো দয়া। স্যার ওই ডক্টর সারিকার তো ডক্টর সালুখে এর ব্যবহারে কিছু কিছু সন্দেহ হচ্ছে স্যার। ওনার মনে হয় যে পোস্টমর্টেম আর ফরেন্সিক টেস্টের সময় উনি একটু টেনশনে ছিলেন, আর তাই সমস্ত টেস্ট খুব তড়িঘড়ি করে করেছেন। তুমি সালুকে সন্দেহ করছো দয়া? স্যার কিছু ব্যাপার তো নিশ্চয়ই আছে। সোজা সাপটা বলো দয়া, ব্যাপারটা কি? স্যার আমার মনে হয় যে অসুস্থতাটা ওনার বাহানা। তার মানে? স্যার মানে ডক্টর সালুকের এইভাবে ল্যাবে না আসার আসল কারণ সেটা এই লক্ষিতা আর ইন্দ্রাণীর ডাবল মার্ডার কেসটা নয় তো? যদি সেরকমই হয় দয়া, শালুকের সঙ্গে দেখা করতেই হবে। খাবার এনেছি। কাজ করছি, দেখতে পাচ্ছ না? রেখে দাও, পরে খাবো। আপনি বসুন, আমি দেখছি। আরে স্যার, আপনারা আসুন না প্লিজ। আরে প্রদ্যুমন, দয়া, তোমরা সবাই এখানে? হ্যাঁ, তুমি এত চমকে উঠলে কেন আমাদের দেখে? না না, তোমরা মানে এখানে আমার বাড়িতে এখন কেন? আমরা এটা জানতে এসেছি যে আপনার শরীরটা কেমন আছে। অবশ্য আমরা এখানে ফোন করেই আসতে চেয়েছিলাম, কিন্তু আপনার ফোন অনেকক্ষণ ধরে সুইচ অফ বলছে। হ্যাঁ, ওই ব্যাটারির প্রবলেম হবে। স্যার, এখন আপনার শরীর কেমন আছে? আমার শরীরের কথা বাদ দাও, তোমরা এখন বলো তোমরা এখানে কেন এসেছো? কি ব্যাপার? কোনো প্রবলেম হয়েছে? হ্যাঁ সালুকে, প্রবলেম তো হয়েছেই। আমাদের ইনভেস্টিগেশন আর তোমার ফরেন্সিক রিপোর্টে কিছু ভুল আছে। ভুল আছে? হ্যাঁ, হতে পারে, ভুল হতেই পারে। ভুল তোমাদের ইনভেস্টিগেশনে হতে পারে, আমার রিপোর্টে কোনো ভুল নেই। আমি কোনোদিন কোনো ভুল করি না। তোমরা আবার আমার 16 বছরের অভিজ্ঞতাকে সন্দেহ করছো না তো? স্যার প্লিজ, আপনি উত্তেজিত হবেন না। আমরা ভেবেছিলাম যে আপনার শরীর খারাপ ছিল, তাই হয়তো ভুলবশত আপনার চোখ থেকে কোনো জিনিস এড়িয়ে গেছে, হয়তো ভুল করি। ডক্টর সালুকে, আমরা এটা বলতে চাইছি না যে আপনি জেনে বুঝে কোনো ভুল করেছেন। আমরা শুধু এটাই ভাবছি যে কোনো নির্দোষ যেন শাস্তি না পায়। নির্দোষ লোক যাতে শাস্তি না পায়। আমাকে বোকা মনে হচ্ছে? আমার কপালে লেখা আছে কি যে আমি বোকা? কি ব্যাপারটা কি তোমাদের? 16 বছর বাদে তোমরা আমার যোগ্যতা, আমার সততাকে সন্দেহ করছো। 16 বছর ধরে আমি সততার সঙ্গে কাজ করে এসেছি, আর আজ তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে বলতে চাইছো যে সালুক একটা বোকা। তা এতে তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, আমি এই কারণে রেগে যাচ্ছি বস, তোমরা 16 বছর বাদে এই কথা বলতে চাইছো যে সালুকে বেঈমান, ও ভুল করেছে, ও অযোগ্য লোক। ওকে, যদি তোমাদের তাই মনে হয় তাহলে তোমরা ওই দুজনের পোস্টমর্টেম আবার করিয়ে নাও। দ্যাটস ইট, ব্যাস। ডক্টর সালুকে কথাটা তো শুনুন। আচ্ছা, ডক্টর সালুকের হয়েছেটা কি? উনি কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না যে আমরা ওনার রিপোর্টে কি এমন ভুল পেয়েছি। সেটাই তো একবারের জন্যও সালুকে জিজ্ঞেস করেনি যে রিপোর্টে কি ভুল আছে। দাদা, এই স্লিপটা দেখে একটু বলুন না।
হ্যাঁ, আপনি এই দরজা দিয়ে ভিতরে চলে যান। ঠিক আছে। ম্যাডাম, এই যে আপনি ওই চেয়ারটায় গিয়ে বসুন। ঠিক আছে। আপনার হাতটা দেখি। আমার খুব ভয় লাগছে। ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না। কই দেখি। আমার একজন বন্ধু আছে, আমার ওর ব্লাড রিপোর্ট পিক আপ করতে হবে, তো আমি কি নিতে পারি? পেমেন্ট স্লিপ আছে আপনার কাছে? স্লিপ তো আমি আনিনি, কিন্তু ওর রিপোর্টটা সত্যি খুব আর্জেন্ট। ও খুব অসুস্থ, তাই আসতে পারেনি। ওর নাম সৌনক। ঠিক আছে, আমি চেক করে আপনাকে বলছি। কিন্তু আমি কোনো সৌনকের রিপোর্ট তো দেখিনি। যদি থাকতো তাহলে তো এখানে রেকর্ডেই থাকতো। আপনি এখানে বসুন, আমি দেখে বলছি। এক্সকিউজ মি, আপনারা এক এক করে আসুন। এনারা আমার সাথে এসেছেন। আপনার সঙ্গে আছে যখন বলুন বাইরে অপেক্ষা করতে। সিআইডি কারো কথায় অপেক্ষা করে না। সিআইডি? সৌনকের রিপোর্টটা কোথায়? তাড়াতাড়ি বলো। আমি জানি না, বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। তুমি কি করেছো সৌনকের ব্লাড স্যাম্পল নিয়ে? আমি সত্যি বলছি, আমার কিচ্ছু জানা নেই এই ব্যাপারে। কিচ্ছু জানো না? কিচ্ছু জানো না? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না স্যার, আমি কিচ্ছু জানি না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমরা জানি, এই হলো সেই ব্লাড স্যাম্পল। যখন তুমি সৌনকে ব্লাড টেস্ট করোইনি, ওর রিপোর্ট পাবে কি করে? এবার বলো, কার কথায় তুমি এইসব কাণ্ড করেছো? নামটা বলবে নাকি আরো একটা থাপ্পড় খেতে চাও? না, অঙ্গদ, ওর নাম হলো অঙ্গদ। অঙ্গদ? হ্যাঁ, ও আমার কলেজের বন্ধু। ওই আমাকে এইসব করার জন্য বলেছিল। এই অঙ্গদ এখন কোথায়? আমি কিচ্ছু জানি না, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। অঙ্গদ তোমাকে বলেছিল যে ওর সৌনকের রক্তটা কেন চাই? না, কিন্তু আমি ওকে ফোনে কথা বলতে শুনেছিলাম। ও কাউকে বলছিল যে গাড়িটা মোড়ের বেকারির সামনে নিয়ে আসতে। আমি বন্ধু ভেবে ওর কাজটা করেছি, আর ব্যাপারটা একদমই সিরিয়াসলি নিইনি। পরে আমারও সন্দেহ হয় যে ও এই রক্ত হয়তো কোনো খারাপ কাজে ব্যবহার করবে। আমি সত্যি বলছি। অঙ্গদ সৌনকের রক্তের অপব্যবহার তো করেছে, কিন্তু কেন? সারিকা, রাহুল, বিশাল আর সৌনক, এই তিনজন খুনি অঙ্গদকে চিনত না, অথচ তিনজনের আঙ্গুলের ছাপ ওই হোটেলে পাওয়া যায়। তার মানে হলো ফরেন্সিক ইনভেস্টিগেশনে কোনো না কোনো ভুল আছে, তাই দ্বিতীয়বার পোস্টমর্টম করতে হবে। এসব আপনি কি বলছেন এসিপি স্যার? ডক্টর সালুকে স্যার তো শুধু রেগে গিয়ে পোস্টমর্টমের কথা বলেছিলেন, কারণ ওনার মনে হয়েছিল যে আমরা সবাই ওনাকে সন্দেহ করছি। ওকে সন্দেহ করার কারণ আছে সারিকা, যথেষ্ট কারণ আছে, তাই পোস্টমর্টম করতেই হবে। কিন্তু স্যার, ডক্টর সালুকাকে ছাড়া আমার দ্বিতীয়বার পোস্টমর্টম করাটা কি ঠিক হবে? তুমি একা করবে না সারিকা, দিল্লি ব্রাঞ্চ থেকে একজন বড় মাপের ফরেন্সিক এক্সপার্টও আসছেন, যতক্ষণ না ডক্টর সালুকে আবার তার কাজে ফিরে আসেন। ডক্টর সমীর, উনি হেড অফ দ্য ডিপার্টমেন্টের দায়িত্ব নেবেন। আমি এসে গেছি স্যার। আসুন আসুন ডক্টর সমীর। থ্যাংক ইউ স্যার। ডক্টর সমীর, এ হলো ডক্টর সারিকা। এই কেসে আপনাকে এর সঙ্গেই কাজ করতে হবে। হ্যালো ডক্টর। হ্যালো ডক্টর সমীর, আপনার কথা আমি অনেক শুনেছি। আপনাকে তো জিনিয়াস বলা হয়। নো ডক্টর সারিকা, রিয়েল জিনিয়াস তো ডক্টর সালুকে, যার সঙ্গে তুমি এত বছর ধরে কাজ করছো। এটা তো আমার সৌভাগ্য যে আমি ওনার জায়গায় কিছুদিন এখানে কাজ করব। স্যার, আমি একটু কনফিউজড। আমি এটা বুঝতে পারছি না যে এই দ্বিতীয়বার পোস্টমর্টমের প্রয়োজনটা কি।
ডক্টর সমীর, এই সিদ্ধান্ত আমরা কেন নিয়েছি সেটা পোস্টমর্টম করার পরেই আপনি জানতে পারবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আমার কাজ আজ থেকেই শুরু করছি, প্লিজ। কারণ দ্বিতীয়বার পোস্টমর্টম করাটা অনেক বেশি কষ্টকর আর সময়ও বেশি লাগে। থ্যাংক ইউ স্যার, নাইস মিটিং ইউ অল। তাহলে যাওয়া যাক। নিশ্চয়ই আসছি স্যার। স্যার, অঙ্গদের ঘর থেকে আমরা যে ছেঁড়া কাগজের টুকরোগুলো পেয়েছিলাম সেই টুকরোগুলোকে আমি জুড়েছি, এই দেখুন। এটা তো কোনো ঘরের ম্যাপ মনে হচ্ছে। ঘরের মাঝামাঝি একটা সোফা রাখা আছে, মনে হচ্ছে সোফাতে দুজন লোক বসে আছে আর সামনে টিভি দেখছে ওরা। ডিজাইন দেখে তো মনে হচ্ছে ওই লিভিং রুমটা যেখান থেকে আমরা ইন্দ্রাণী আর লক্ষিতার লাশ পেয়েছিলাম। হ্যাঁ স্যার, ওরা মারা যাওয়ার সময় কিন্তু ওদের ঘরে টিভি চলছিল। স্যার, সোফাতে যে দুজন লোক বসে আছে আমার তো মনে হয় এরাই হয়তো ইন্দ্রাণী আর লক্ষিতা। কিন্তু স্যার, লক্ষিতার বাড়ির লিভিং রুমের ম্যাপ অঙ্গদের কাছে গেল কি করে? স্যার, এরকম নয় তো যে এই ম্যাপটা অঙ্গদ বানিয়েছে। স্যার, লক্ষিতা আর ইন্দ্রাণী এরা দুজনেই খুন 9টা থেকে 11টার মধ্যে হয়েছিল স্যার। আর এই অঙ্গদ হোটেলের রুম থেকে 7টায় বেরিয়ে পড়েছিল। সেটাই তো দয়া, এই অঙ্গদ কিভাবে জানতে পারলো যে 7টার আগে 9টা থেকে 11টার মধ্যে লক্ষিতা আর ইন্দ্রাণী টিভি দেখবে? আর তাছাড়া এই ঘরের ম্যাপটা সেটা অঙ্গদের কাছে গেল কি করে? লক্ষিতার ঘরের ভেতরের ম্যাপটা কিছু না কিছু গোলমাল আছে দয়া, কিছু না কিছু গোলমাল আছে। আপনারাই কি পুলিশকে ফোন করেছিলেন? আগে হ্যাঁ। কি হয়েছিল এখানে? আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, তখন এই গাড়িটাকে এই অবস্থায় দেখলাম, তো আপনাদের ফোন করলাম। সামনের সিটে একজন লোক আছে, মনে হয় মারা গেছে। বিজয় স্যারকে ডাকি। হ্যালো হ্যালো স্যার। হ্যালো বিজয় স্যার। হ্যাঁ বলো দীপক। স্যার, এদিকে একটা গন্ডগোল হয়েছে। তুমি একদম নিশ্চিত? হ্যাঁ স্যার। কোথায় আছো তুমি? এই তো স্যার, জঙ্গলের মুখটাতে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। স্যার, গাড়িটা কোথায়? স্যার, এ তো সেই লোকটাই, আর গাড়িটাও তো সেটাই দেখছি। যা, ওদেরকে ধরো। ইন্সপেক্টর বিজয়, এসব কি হচ্ছে এখানে? আপনি প্লিজ এখান থেকে চলে যান। না, আমি যেতে পারবো না, আমার ওর সঙ্গে কাজ আছে। এবার কি করবেন স্যার? সিআইডিকে ফোন করতে হবে। হ্যালো, হ্যালো স্যার। অঙ্গদ কোথায়? স্যার, গাড়ির ভেতরে। এক কোপেই গলা নলি কেটে দিয়েছে। মনে হচ্ছে স্যার অনেকক্ষণ আগে মারা গেছে। দেখো গাড়িতে আর কি পাওয়া যায়। স্যার, এদিকে আসুন। হ্যাঁ ফ্রেডি। গাড়ির পেছনের সিটটাতে রক্তের দাগ লেগে আছে। স্যার, অঙ্গদের লাশ তো ড্রাইভার সিটে ছিল, তাহলে গাড়ির পেছনের সিটে রক্তের দাগ এলো কি করে? হ্যাঁ পুরবি, এটা তো ঠিক। আপনারা কি করে জানতে পারলেন যে ইন্দ্রাণী আর লক্ষিতার মার্ডার কেসে অঙ্গদের হাত আছে?
আসলে ঘটনাটা এই যে 10ই সেপ্টেম্বরের রাতে আমি এই লোকটাকে ডক্টর সালুঙ্কের সঙ্গে দেখেছি, তখন বেঁচে ছিল। ওই 10ই সেপ্টেম্বরের রাতে আমি জেল থেকে পালানো দুজন কয়েদি পিকু আর যজ্ঞকে তাড়া করতে করতে এখানে এসে পৌঁছই। ওরা আমাদের উপর ক্রমাগত ফায়ারিং করছিল। ওখানে পার্ক করা একটা গাড়ির পেছন দিয়ে যাওয়ার পরে ওরা জঙ্গলে লুকিয়ে পড়ে। যখন আমি গাড়িটার কাছে পৌঁছই তখন ডক্টর সালুঙ্কেকে ওই গাড়ি থেকে বেরোতে দেখে আমি খুব অবাক হয়ে যাই। ইন্সপেক্টর বিজয়, এসব কি হচ্ছে এখানে? স্যার, আমরা কিছু ক্রিমিনালের পিছু নিয়েছি, আপনারও বিপদ হতে পারে। আপনি আপনি প্লিজ এখান থেকে চলে যান। না, আমি যেতে পারবো না, আমার ওর সঙ্গে কাজ আছে। স্যার, আমি বলছি তো আপনারও বিপদ হতে পারে, প্লিজ আপনি চলে যান আর ওনাকে সঙ্গে নিয়ে যান। সেপ্টেম্বর আপনারা ডক্টর শালুকেকে অঙ্গদের সাথে দেখেছিলেন? 10ই সেপ্টেম্বরেই তো ইন্দ্রাণী আর লক্ষ্মীটা খুন হয়েছিল। স্যার, আমি ওনাদেরকে বলেছিলাম ওখান থেকে চলে যেতে। ওখানে গুলি চলছিল, ওদের প্রাণেরও ঝুঁকি ছিল, কিন্তু ডক্টর সালুঙ্কে জেদ করতে লাগলেন। ওনার এই লোকটার সঙ্গে কিছু জরুরি কথা ছিল। একটা কথা বুঝতে পারলাম না, লক্ষ্মীতা আর ইন্দ্রাণী খুন হওয়ার আগে সালুকে স্যার অঙ্গদকে চিনলেন কি করে? আর এমন কি ব্যাপার ছিল যে সেই রাতে অঙ্গদের সাথে দেখা করেছিল? এই প্রশ্নটা তো ডক্টর শালুকেকে এসিপি স্যারই জিজ্ঞাসা করবেন। এই হলো ডক্টর সালুকের তৈরি করা ফরেন্সিক রিপোর্ট, যেটা উনি 11 সেপ্টেম্বর তৈরি করেছিলেন। আর এই ফোল্ডারের মধ্যে দ্বিতীয়বার তৈরি করা পোস্টমর্টেম রিপোর্ট আছে, যেটা আমি আর সারিকা মিলে তৈরি করেছি। আর দুটোর মধ্যে কি পার্থক্য আছে? ডক্টর সালুকের তৈরি করা রিপোর্ট অনুযায়ী ইন্দ্রাণী আর লক্ষ্মীতার খুন রাত্রি 9টা থেকে 11টার মধ্যে হয়েছে, কিন্তু সত্যি হলো এটাই যে দুজনেরই মৃত্যু রাত 8টার আগেই হয়েছিল। কি? 10ই সেপ্টেম্বরের রাতে আমি এই লোকটাকে ডক্টর সালুঙ্কের সঙ্গে দেখেছি। কিন্তু কিন্তু ডক্টর সালুক এরকম ভুল কি করে করতে পারেন? আমারও অস্বাভাবিক লাগছে অভিজিৎ। আর তার ওপর লাশের ওপর যে বুলেট উন্ডস ছিল তার সাইজও উনি ভুল লিখেছিলেন। আসল ক্ষতটা তো তার চেয়ে অনেক ছোট ছিল। না না না, ডক্টর সালুকে এমন একটা ভুল করতেই পারেন না। আবার এমনটা নয় তো যে আপনাদেরই কোথাও কোনো একটা ভুল হচ্ছে। তার কোনো সম্ভাবনাই নেই, আমরা রিচেক করেছি। স্যার, একবার পোস্টমর্টম হয়ে গেছে, তারপর দ্বিতীয়বার পোস্টমর্টমের রিপোর্ট কি ঠিক আসে? ইউ আর রাইট অফিসার। 24 ঘন্টার মধ্যে করা পোস্টমর্টেম রিপোর্টই সবচেয়ে অ্যাকুরেট হয়ে থাকে, কারণ তারপরে বডির অর্গানগুলো নষ্ট হতে থাকে। সেই কারণে প্রিজার্ভ করা লাশগুলোতে ব্লাড কালচার আর অ্যাটপসি রিপোর্ট করা খুব কষ্টকর হয়ে থাকে। তাহলে তো ইন্দ্রাণী আর লক্ষ্মীতা মারা গেছে 5 দিন হয়ে গেছে। ইউ আর রাইট অফিসার। ডক্টর সারিকা ক্ষতস্থানের ভিডিও আর ফটো তখন নিয়েছিলেন যখন ক্ষত তাজা ছিল, তার ফলে দ্বিতীয়বার অটোপসি করাতে আমাদের সুবিধে হয়েছে। ডক্টর সারিকা, তুমি এইসব আমি এই জন্যই করেছিলাম অভিজিৎ। আমার ডক্টর সালুকের উপর সন্দেহ হচ্ছিল যে উনি পোস্টমর্টেম ঠিকভাবে করছিলেন না। আই এম সরি। না না, আমরা এতে তোমাকে খারাপ ভাবছি না ডক্টর সারিকা। তুমি তো তোমার ডিউটি করছিলে, ডক্টর সালুকের সঙ্গে বেইমানি নয়। আর কি কি আছে যা ডক্টর সালুকে তার রিপোর্টে লেখেনি বা ভুল লিখেছে তার রিপোর্টে? আরও একটা জরুরি কথা রয়েছে, আসুন আমার সঙ্গে। ডক্টর সালুকের রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীতার ওপর মোটামুটি 10 ফুট দূর থেকে গুলি চালানো হয়েছিল, আর ইন্দ্রাণীর ওপর মোটামুটি 8 ফুট দূর থেকে। হ্যাঁ স্যার, যেখান থেকে খুনিরা গুলি চালিয়েছিল ওখান থেকে 8 থেকে 10 ফিটের ডিফারেন্স ছিল। কিন্তু ক্ষত টিস্যু কালচার থেকে আমরা এটা জানতে পেরেছি যে খুনি খুব কম করেও 25 থেকে 30 ফিট দূর থেকে গুলি চালিয়েছিল। আর খুন পিস্তল দিয়ে নয়, বরং স্নাইপার রাইফেল দিয়ে হয়েছিল। স্নাইপার রাইফেল দিয়ে? কিন্তু বাড়িতে কেউ স্নাইপার রাইফেল ইউজ করবে কেন? আর এমনিতেও বিশাল, সৌনক আর রাহুল বলেছিল যে ওরা পিস্তল ইউজ করেছিল, আর সার্চিং এর সময় আমরা কোনো রাইফেলও খুঁজে পাইনি। আর ডক্টর সারিকা, আমরা ফার্ম হাউস থেকে 9mm বুলেট পেয়েছি, কোনো রাইফেলে বুলেট পাইনি। এই ব্যাপারটাই তো আমরা প্রমাণ করতে চাই রজত, যে খুনি পিস্তল দিয়ে নয় বরং রাইফেলের হাই স্পিড বুলেট দিয়ে খুন করেছিল। আর যখন ওই গুলিটা লক্ষ্মীতা আর ইন্দ্রাণীর শরীর থেকে বেরিয়ে গিয়েছিল তখন খুনিরা ওই গুলি কোথাও লুকিয়ে ফেলেছে। এই পুরো ব্যাপারটা আমি আপনাদেরকে ডেমনস্ট্রেট করে এক্সপ্লেন করতে পারি। মে আই? এটা স্কাল এ, এটার মধ্যে আমরা ঠিক সেই সাইজের ফুটো করেছি যেটা লক্ষ্মীতার মাথায় ছিল। আর স্কাল বি আর স্কাল সি একেবারে অক্ষত অবস্থায় রয়েছে। আমি এক্ষুনি আপনাদের সামনে স্কাল বি এর ওপরে .22 পিস্তল দিয়ে 10 ফুট দূর থেকে ফায়ার করব।
আর স্কাল সি এর ওপরে স্নাইপার রাইফেল দিয়ে প্রায় 20 ফুট দূর থেকে ফায়ার করব। এটা স্বাভাবিক ব্যাপার যে দুটো বুলেট থেকে আলাদা আলাদা রকমের ক্ষত হবে, আর যে ক্ষতটা লক্ষ্মীতার ক্ষতর সাথে মানে স্কাল এর ক্ষতর সাথে ম্যাচ করবে সেই ক্ষতটাই মার্ডার ওয়েপেন থেকে করা হয়েছে। রাইট। গুড। উনি একদম ঠিক কথাই বলেছেন স্যার, দুজনকেই রাইফেল দিয়েই মারা হয়েছে। হাই স্পিড বুলেট দিয়ে যে ক্ষত এই স্কালে হয়েছে সেই ক্ষত লক্ষ্মীতার মাথাতেও ছিল। বিশ্বাসই হচ্ছে না ডক্টর সালুক এত বড় মিথ্যে আমাদের বলেছেন। বিশাল সোনাকা রাহুলকে নিয়ে এসো, ওদের ফার্ম হাউসে নিয়ে যাই, দেখা যাক এক্স্যাক্টলি ওখানে কি হয়েছিল। মনিকা, এটা আমার ফোন, আমাকে দিয়ে দাও। ডক্টর শালুংকে আপনি শান্ত হয়ে যান। আপনি এত চেঁচামেচি করলে আপনার বিপি হাই হয়ে যাবে। প্রাইভেট নাম্বার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ 1 মিনিট, আপনাকে কেউ ফোন করেছেন। থ্যাংক ইউ। হ্যালো, কোথায় আছো তুমি? আমি দুপুর থেকে তোমার জন্য অপেক্ষা করছি, ফোন করনি কেন? দেখো, হ্যাঁ আমার মনে আছে, আমার সব কিছু মনে আছে, দ্বিতীয়বার বলার দরকার নেই। আসি আমি ওখানে। কি তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো, যা কিছু করতে চাও আমার সঙ্গে করো, ওর যেন কোনো রকমের ক্ষতি না হয়। হ্যাঁ ঠিক আছে, আসছি আমি। লক্ষ্মীতা আর ইন্দ্রাণী এখানে সোফাতে বসেছিল। এবার ভালো করে মনে করে বলো যে 10 সেপ্টেম্বর রাতে এখানে কি হয়েছিল, তোমরা ঠিক কি করেছিলে? স্যার, সেদিন রাতে প্রায় 9:15 নাগাদ আমরা পিস্তল নিয়ে যেই ফার্ম হাউসে বাইরে পৌঁছেছি, ওখানে কোনো ওয়াচম্যান ছিল না। তারপর? স্যার, আমরা ঠিক করেছিলাম যে আমরা প্রথমে ওদের দুজনকে ভালো করে বোঝাবো, আর যদি না মানে তখন ওদেরকে গুলি করে দেবো। তাহলে তোমরা কি ওদেরকে বোঝানোর চেষ্টা করেছিলে? না স্যার, আমরা এখানে যখন পৌঁছালাম এখানে খুব অন্ধকার ছিল, শুধু টিভির শব্দ শোনা যাচ্ছিল। আমরা কিছু করার আগেই ওরা আমাদের উপর গুলি চালাতে শুরু করে দিয়েছিল। আর তারপরে তোমরাও গুলি চালাতে শুরু করে দিলে। হ্যাঁ স্যার, আর কি করব, ওরা তো সৌনককে গুলি করে দিয়েছিল। স্যার, আমি মরতে মরতে বেঁচে গিয়েছি স্যার, এই দেখুন। যখন তোমার এই গুলিটা লাগে তখন তুমি কোথায় দাঁড়িয়েছিলে? এখানে স্যার, আমি এখানে ছিলাম স্যার। যখন আমার গুলি লাগলো আমি ওখানে ওই দেওয়ালে গিয়ে ধাক্কা খাই, আর আমার মাথাটা ওখানে ঠুকে গেল। এখানে গুলি লাগার পরে
ডক্টর সারিকা, গাড়ির পিছনের সিটে যে রক্তের দাগ পাওয়া গেছে তার পরীক্ষা করা হয়ে গেছে। দুটো আলাদা আলাদা মানুষের রক্ত, আর দুটোর মধ্যেই মেয়েদের ডিএনএ পাওয়া গেছে। হ্যাভ এ লুক। দুজন মহিলারই বয়স 45-এর বেশি হবে না। ডক্টর সমীর, আপনি কি নিশ্চিত যে এর মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তির ডিএনএ নেই? দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষা করার সময় যেন কোনো ভুল না হয়। আই এম ভেরি শিওর ডক্টর, আমার টেস্ট ভুল হতেই পারে না। ওকে। আচ্ছা, আপনি এইমাত্র বললেন যে দুজন মহিলারই বয়স 45-এর মধ্যে, তাই তো? ইয়া, 45। তাহলে এই ডিএনএ গুলো ইন্দ্রাণী আর লক্ষিতার নয় তো? ওদের বয়সও প্রায় 45ই হবে। হতেই পারে, কোয়াইট পসিবল। কিন্তু এটা কনফার্ম করার জন্য ওদের দুজনের ডিএনএর সঙ্গে এই রক্তের ডিএনএ কে ম্যাচ করাতে হবে। এই তিনজনের কথা অনুযায়ী আর ডক্টর সারিকা সমীরের রিপোর্ট অনুযায়ী এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে সমস্ত চক্রব্যূহ প্ল্যান অনুযায়ী করা হয়েছিল। ইয়েস স্যার। যদি এরা তিনজন দরজা থেকে গুলি চালিয়ে পালায়, তাহলে শৌনকের রক্ত লক্ষিতার শরীরের কাছে কিভাবে এলো? আর স্যার, যদি এরা দুজন এখানে বসে থাকে, তাহলে আমরা ইন্দ্রাণীর লাশটা নিচে কেন পেলাম? হয়তো গুলি লাগার পরে ও ওখান থেকে উঠে পালাচ্ছিল আর ওখানটা গিয়ে পড়ে যায়। আর এই দেওয়ালে গুলি কোথা থেকে চলেছিল? আর তাছাড়া এই তিনজনের আঙুলের ছাপ এই বাড়িতে কি করে এলো? অঙ্গদ। এই সমস্ত প্ল্যান ওই অঙ্গদের, যে এদের আঙুলের ছাপ আর ওই ব্লাড স্যাম্পল এখানে প্ল্যান্ট করেছিল। আর স্যার, যদি ইন্দ্রাণী আর লক্ষিতা গুলিই চালাতো, তাহলে তো আমরা এখানে বন্দুক পেতাম। বন্দুক তো আমরা পেলাম না। কারেক্ট। আর সব থেকে বড় কথা, গুলি যদি দরজার ওখান থেকে চলতো, তাহলে ক্ষতগুলো ঠিক মাথার পিছনে থাকতো, সামনে বা সাইডে থাকতো না। ব্যাপারটা তো একদম পরিষ্কার। ডক্টর সালুকে জেনে শুনে ভুল রিপোর্ট বানিয়েছেন, যাতে আমরা এই তিনজনকে সন্দেহ করি। কিন্তু স্যার, ডক্টর সালুক এসব করতে যাবেন কেন? এই কথাটা তো ডক্টর সালুকেই বলতে পারবেন। আর ডক্টর সালুকে নিখোঁজ। বুঝতে পারছি না সালুকে এরকম অদ্ভুত আচরণ কেন করছে। স্যার, অঙ্গদের গাড়ির ব্যাক সিট থেকে যে রক্তের স্যাম্পল পাওয়া গেছিল, সেগুলোর ডিএনএ টেস্টে প্রমাণ হয়েছে যে সেগুলো লক্ষিতা আর ইন্দ্রাণীরই ছিল। আর ডক্টর সালুকে সেদিন অঙ্গদের সঙ্গেই ছিলেন। সালুকে অনেকগুলো প্রশ্ন করার আছে, অনেক প্রশ্ন। ফোন করছি কিন্তু ওকে ফোনে পাচ্ছি না। স্যার, ডক্টর সালুমকে তো নিজের ফোন 24 ঘন্টা অন রাখেন। আর ওনার স্বভাব যে উনি সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করেন। কিন্তু স্যার, সেদিন যখন আমরা ওনার বাড়িতে গিয়েছিলাম, উনি জানতেনও না ওনার ফোনটা কোথায় ছিল। সেটাই তো। হ্যালো, জানতে পেরে গেছো অঙ্গদ আর ডক্টর সালুকে সবচেয়ে বেশি ফোন কোন নাম্বারে করেছিল? হ্যাঁ, আমি নোট করছি। পুরবি, ফোনটা দাও। স্যার। হ্যাঁ, বলুন। ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ডক্টর সালুকে 10ই সেপ্টেম্বরে 15 বার অঙ্গদের সাথে কথা বলেছিল, আর প্রতিবার তার ফোনের লোকেশন ওয়ারি আর পানভেলের মাঝামাঝি ছিল। অঙ্গদকে 15 বার ফোন করেছে, তাও ওয়ারি আর পানভেলের মাঝামাঝি? স্যার, এই অঙ্গদ কোনো একটা প্রাইভেট নাম্বার ব্যবহার করছিল। ও, যার ফলে ওর মোবাইল ফোনটা ট্রেস করা সম্ভব হয়নি। আর 15ই সেপ্টেম্বর রাত 9টার সময় ডক্টর সালুকের মোবাইল ফোনটা স্বাধীন মলের সামনে শেষবার ট্রেস হয়েছিল। স্বাধীন মল? স্যার, ডক্টর সালুকার সঙ্গে দেখা করার পর আমি আর অভিজিৎ ওখানেই ডিনার করতে গেছিলাম। আর ওই মলেরই পার্কিং লটে স্যার আমি গাড়ির ওয়াইপারে চকলেটের পেপারে লেখা ওই সূত্রটা পাই স্যার। আর ওই সূত্রটা ধরেই আমরা হোটেল রেড সেন্ট্রালের 111 নম্বর রুমেও পৌঁছই স্যার। স্যার, তার মানে ডক্টর সালুমকে আপনার গাড়িতে ওই সূত্রটা আমাদের জন্য ছেড়েছিলেন? স্যার, মানে ডক্টর সালুমকে আমাদের সাহায্য করতে চান? প্রথমে সালুকে কাজের গন্ডগোল করে, তারপর শুধরোতে আমাদের সাহায্যও করে। বাহ, সালুকে তো সত্যি বলতেই হবে, সত্যি বলতে হবে সালুকে। সালুকে, সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে। স্যার, দরজা ভাঙবো কি? ভেঙে ফেলো। ডক্টর সালুকে, 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 দেখো ওকে কোথায় আছে। আরে বাকিয়া, ওঠ, সিআইডি চলে এসেছে। কি? সালুকে, ডক্টর সালুকে, ডক্টর সালুকে।
ডক্টর সালুকে, এই দাঁড়া বলছি। সালুঙ্কে স্যার, সালুঙ্কে স্যার। শালুকে নিখোঁজ, তাই তো? হ্যাঁ স্যার। দয়া, আমি সন্দেহ করেছিলাম এটাই হবে। স্যার, হ্যাঁ, এটা কি? শাহরুখের পুরনো শখ, কাঠের মডেল বানানো। ডক্টর সালুকের মোবাইল স্যার। হ্যাঁ, মোবাইল রেখে গেছো? অফ আছে। স্যার, এতে না তো ব্যাটারি আছে না সিম কার্ড। ব্যাটারিও নেই, সিম কার্ডও নেই। স্যার, হ্যাঁ স্যার সালুঙ্কে স্যার তো কোথাও নেই, কিন্তু ভেতরের ঘরে অনেকগুলো মনিটরের সেটআপ লাগানো রয়েছে, সিসিটিভি মনিটর। সিসিটিভি মনিটরস? ওখানেই দাঁড়া, নয়তো গুলি চালিয়ে দেবো। বেঁচে গেছি, আমিও বেঁচে গেছি, বেঁচে গেছি, বেঁচে গেছি। কিন্তু এবার আর বাঁচবি না, বুঝলি? স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, লুকোনো ক্যামেরা। মনে হচ্ছে কেউ ডক্টর সালুকের ওপরে নজর রাখছিল। স্যার, আর এই মনিকাকেও কোথাও দেখতে পাচ্ছি না। স্যার, আমার মনে হয় সালুঙ্কে স্যারকে ওই কোথাও নিয়ে গেছে স্যার। কোথায়? এই দুজন সেটা বলবে স্যার। আমরা কিছু জানি না স্যার। কি জানিস তোরা? স্যার, কিচ্ছু জানি না স্যার। কিছু জানিস না? স্যার, কিছু জানিস না? আমরা তো শুধু বাড়ির দেখাশুনো করি স্যার। ডক্টর সালুকে আর ম্যাডাম মনিকা যাওয়ার পর যাতে বাড়িতে কেউ না ঢুকতে পারে। ডক্টর সালুকে কোথায়? আমরা কিছু জানি না স্যার, আমরা তো ছোটখাটো গুন্ডা। আমাদের বলা হয়েছিল এই বাড়িটার উপর নজর রাখতে, আর যদি কেউ এখানে খোঁজ খবর করার চেষ্টা করে আমরা যেন খবর দিই। তোরা কিন্তু এখনো বলিসনি যে ডক্টর সালুকে আর মনিকা এখন কোথায়। বল বলছি। কি করে বলবো স্যার, আমরা তো নিজেই জানি না। আমরা তো শুধু এইটুকুই জানি যে যতক্ষণ রাহুল, শৌনক আর বিশালকে আদালত শাস্তি না দিচ্ছে ততদিন পর্যন্ত ডক্টর সালুঙ্কেকে ওরা ধরে রাখবে। স্যার, আমরা আপনাদের সবকিছু বলে দিয়েছি, আমাদের দোষও স্বীকার করে নিয়েছি, আর আমরা এটাও বলেছি যে আমরা লক্ষিতা আর ইন্দ্রাণীর খুন কিভাবে করেছি। তাহলে স্যার এখানে কেন বসিয়ে রেখেছেন? এটা বলার জন্য যে ইন্দ্রাণী আর লক্ষিতাকে খুন তোমরা তিনজনে করনি। কি? কিন্তু স্যার, আমরা তো নিজের হাতেই লক্ষিতা আর ইন্দ্রাণীর ওপরে গুলি চালিয়েছিলাম স্যার। হ্যাঁ, কিন্তু ওরা তার আগেই মারা গেছিল। কি? ওরা দুজন আগেই মারা গেছিল? হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা তিনজনে গুলি ঠিকই চালিয়েছিলে ইন্দ্রাণী আর লক্ষিতার ওপরে, কিন্তু ওদের মৃত্যু যে গুলিগুলোতে হয়েছে সেগুলো তোমরা কেউ চালাওনি। তাহলে ওই গুলিগুলো কে চালিয়েছিল? সেই খুনিটা গুলি চালিয়েছিল যে তোমাদের এই খুনে ফাঁসাতে চেয়েছিল। স্যার, আমরা যদি খুন না করেই থাকি তাহলে আমরা স্যার যেতে পারি? না না, তোমরা হয়তো খুন করোনি, কিন্তু খুন করার চেষ্টা তো নিশ্চয়ই করেছো, তাই শাস্তি তোমাদেরও পেতে হবে। দেখো, যদি তোমরা তিনজন লম্বা শাস্তির থেকে বাঁচতে চাও তাহলে তোমরা তিনজন আমাদেরকে সাহায্য করবে, যাতে আসল অপরাধীকে ধরতে পারি আমরা। করব স্যার, আপনারা যা বলবেন করব। আমরা তিনজনেই আপনাদের সাহায্য করব। তাহলে একটা কথা বলো, তোমাদের কি এমন কোনো শত্রু আছে যার লাভ হবে তোমাদের তিনজনের ফাঁসি হলে? হ্যাঁ স্যার, এমনিতে তো অনেক শত্রুই আছে। আমরা যে কাজ করি সেখানে তো বন্ধু কম শত্রু বেশি হয়। কার কার নাম বলবো বলুন স্যার? স্যার, এদের তিনজনকে ফাঁসাতে হলে খুনির আগে থেকে জানা উচিত ছিল যে সেই রাতে এই লোকগুলো লক্ষিতা আর ইন্দ্রাণীকে খুন করতে যাচ্ছে। সেটা তো ঠিক দয়া, কেউ তো ব্যাপারটা নিশ্চয়ই জানতো। একটা কথা বলো, আর কি কেউ জানতো তোমাদের এই প্ল্যানের ব্যাপারে, যে তোমরা ওই ফার্ম হাউসে যাচ্ছ
না স্যার, এই কথা তো আমরা গোপন করেই রেখেছিলাম। আচ্ছা, এই প্ল্যান তোমরা কোথায় বানিয়েছিলে? হ্যাঁ স্যার, হোটেল রেড সেন্ট্রালে। অঙ্গতের রুমে? রুম নাম্বার 111-তে? না 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 না, রুম নাম্বার 111-তে নয়, 308। 308 স্যার। হ্যাঁ স্যার। রুম নাম্বার 308? তাহলে কি কোনো অচেনা লোক এসেছিল তোমাদের রুমে 308-এ যখন তোমরা কথা বলছিলে? হ্যাঁ বিশাল, তোর মনে আছে যখন আমরা ওই ঘরটায় কথা বলছিলাম, ওখানে একটা ওয়েটার এসেছিল ইন্টারকমের ফোন সারানোর জন্য। আরো ভুল করে টেবিলে রাখা খাবার উল্টে দেয়। আরে আরে, ভুল করে নয় ভাই, ইচ্ছে করে ফেলেছিল খাবারটা। আর ওই ঘরটার মধ্যে কাপড় খুঁজছিল খাবার মোছবার জন্য, যাতে ও টাইম পাস করতে পারে আর আমাদের কথা শুনতে পায়। হ্যাঁ, কিন্তু স্যার, আমরা তো ওর সামনে তেমন কোনো কথাই বলিনি। সচিন, নিয়ে যাও এদের তিনজনকে। চলো চলো চলো। বলো ফেডরিক, কি জানতে পারলে? স্যার, হ্যাঁ, আমি পুরো ফুটেজটা খুঁটিয়ে দেখেছি। ডক্টর সালুকের বাড়িতে মনিকা আর সারিকা ছাড়া আর সেরকম বাইরের কেউ যায়নি। কিন্তু স্যার, ডক্টর সালুকে আর সারিকার মধ্যে কিছু একটা কথাবার্তা হচ্ছিল। কি কথা হয়েছিল? সাউন্ড নেই এটা, তাই সেটা বুঝতে পারলাম না। বুঝতে পারছি না স্যার। কোনো লিপ রিডিং এক্সপার্টকে ডেকে নেওয়া যাক, তাহলেই জানা যাবে স্যার এদের দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল। ডেকে নাও কোনো লিপ রিডিং এক্সপার্টকে, বোঝা তো যাবে কি কথা হয়েছিল। হোটেল রেড সেন্ট্রাল, রুম নাম্বার 308, ওয়েটার। হ্যালো স্যার, আপনারা আবার এখানে? আমাদের রুম নাম্বার 308টা দেখাও, যেখানে সৌনক, বিশাল আর রাহুল উঠেছিল সেপ্টেম্বরের 10-এ। কেন, কি হয়েছে? কেন কি পরে হবে, আগে চাবি দাও আর ওয়েটার অমিতকে ডাকো। লুকোনো ক্যামেরা। ও, এই দেখো, লুকোনো ক্যামেরা আর এই মাইক্রোফোন, এই দুটোর সাহায্যেই খুনি সৌনক আর ওর বন্ধুদের সমস্ত প্ল্যান শুনেছিল। স্যার, অমিত এসে গেছে। আসুন অমিত বাবু, আসুন। আয়, বস বস এখানে। তুই লাগিয়েছিলিস না এই ক্যামেরা আর এই মাইক্রোফোন এখানে, হ্যাঁ, যাতে বিশাল, সৌনক আর রাহুলের কথাগুলো শুনতে পারিস? কি না স্যার, আমি এসব কিছু লাগাইনি স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। দেখ, সত্যি করে বল, তুই মাইক্রোফোনটা লাগিয়েছিলিস? উত্তর কি এখানেই দিবি না অন্য কোথাও নিয়ে যাবো তোকে? হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি লাগিয়েছিলাম স্যার ওগুলো, কিন্তু স্যার আমি এসব অঙ্কুশ স্যারের কথাতেই করেছিলাম স্যার। আর উনি আমাকে 50,000 টাকার বিনিময়ে দুটো কাজ করতে বলেছিলেন স্যার। কি কি দুটো কাজ? স্যার, একটা কাজ হলো যে কোনো ছুতোয় এই ঘরে মাইক্রোফোন আর ক্যামেরা লাগাতে বলেছিলেন স্যার। আর দ্বিতীয় কাজ? আর দ্বিতীয় কাজ, লক্ষিতা আর ইন্দ্রাণী ম্যাডামকে এই হোটেলের বাইরে কোনো একটা জায়গায় ছেড়ে আসতে বলেছিলেন স্যার। কবেকার কথা এটা? এটা 10ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:45-র আশেপাশে হবে স্যার। 10ই সেপ্টেম্বর। চল এবার আমাদের ওই জায়গাটা দেখা যেখানে তুই লক্ষিতা আর ইন্দ্রাণীকে ছেড়ে এসেছিস। চল চল। স্যার, এখানেই ছেড়ে গেছিলাম আমি। আর স্যার, ওনার দুজন ওইখানে দাঁড়িয়ে ছিল, ওইখানে। কিছু কথা বলছিল ওরা? হ্যাঁ স্যার, খুব রেগে কথাবার্তা বলছিলেন স্যার। বলছিলেন যে যে ও হয়তো হুমকি দেওয়ার চেষ্টা করতে পারে, আর যদি ও আমাদের ঠকানোর চেষ্টা করে তাহলে আমরাও কিন্তু ওকে ছাড়বো না। আর তারপরে স্যার আমি হোটেলে ফিরে গিয়েছিলাম, আর তারপর এখানে কি হয়েছে আমি কিছু জানি না স্যার। স্যার, ইন্সপেক্টর বিজয়
ডক্টর সালুকে আর অঙ্গদের গাড়িকে শেষবার এই সামনেই দেখেছিল। আর তারপরে ওই গাড়ির ব্যাক সিটেই ওই দুটি মেয়ের রক্তের নমুনাও পাওয়া যায়। এরকম জায়গাতে রাইফেল বা স্পিড বুলেটকে ব্যবহার করা হতে পারে। খুনি এখানে রাইফেলই ব্যবহার করেছে, পিস্তল নয়। গুলি 5 ফুট নয়, আরো অনেক দূর থেকে চালানো হয়েছিল। একটা কাজ করো, আশেপাশে দেখো কিছু পাওয়া যায় কিনা। দুটো গুলি, আর এতে রক্তও লেগে আছে। দুটো গুলি এক জায়গায় কি করে এলো? মানে যা কিছু ঘটেছে এখানেই আশেপাশে ঘটেছে। স্যার। হ্যাঁ নিখিল। স্যার, ওই ঝোপের মধ্যেই স্যান্ডেলটা পেয়েছি, আর এতে রক্ত লেগে আছে, কিন্তু রক্তটা শুকিয়ে গেছে স্যার। রক্ত লেগে আছে? হ্যাঁ স্যার। স্যার, এটা তো লক্ষিতা ম্যাডামের ব্যাগ। আমার খুব ভালো মতো মনে আছে, ওই দিন হোটেলে উনি এই ব্যাগটা নিয়েই এসেছিলেন। লক্ষিতা ম্যাডামের ব্যাগ এটা? হ্যাঁ স্যার। এতেও রক্ত লেগে আছে। এই ব্যাগে যে আঙুলের ছাপ আছে নিশ্চয়ই ওই খুনিরই হবে সেটা। আর সেই খুনি এখান থেকে বেশি দূরেও যেতে পারেনি নিশ্চয়ই। তুই বাবলু, লক্ষিতার ফার্ম হাউসের সিকিউরিটি? হ্যাঁ, তুই এখানে কি করছিস? স্যার, স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আমি কোনো খুন করিনি স্যার, আমাকে তো শুধু আপনাদের উপর নজর রাখতে বলা হয়েছিল। সত্যি কথা বল, তুই মিথ্যে সাক্ষী কেন দিয়েছিলি? আমরা জানতে পেরেছি তুই ফার্ম হাউসে কোনো খুন হতে দেখিসনি, কারণ তোর লক্ষিতা ম্যাডাম আর ইন্দ্রাণী ম্যাডাম ও দুজনেরই মৃত্যু 7:30টার সময় হয়েছিল। আর এখানে স্যার আমাকে ছেড়ে দিন স্যার। স্যার আমাকে অঙ্গদ স্যার বলেছিলেন এসব করতে স্যার। অঙ্গদ মরে গেছে। আমাকে কোনো একটা অন্য লোক ফোন করে এইসব কাজ করতে বলতো স্যার। কে সেই লোকটা? আমি জানি না স্যার লোকটা কে স্যার। ও কোনোদিনই সামনে আসেনি স্যার, ও সবসময় আমার সঙ্গে ফোনেই কথা বলতো স্যার। কিন্তু এবার তোকে সামনে আসতেই হবে। চল চল। মিস্টার মায়াঙ্ক, এই সিসিটিভি ফুটেজটাকে ভালো করে দেখুন আর আমাদের বলুন যেরা কি কথা বলছে। এর মধ্যে কোনো সাউন্ড নেই। এটাই তো আমার কাজ অফিসার। আমি ওদের ঠোঁটের মুভমেন্ট থেকে বুঝতে পারবো যে কি বলছিল। এসিপি স্যার, লক্ষিতা 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 CID D forensic অভিজিৎ, ওই প্লট থেকে যে পার্টসটা পাওয়া গেছে ওতে যে আঙ্গুলের ছাপটা আছে ওটা নিশ্চয়ই খুনির আঙ্গুলের ছাপ। স্যার, এই খুনি খুব চালাক। কাজ হয়ে যাওয়ার পরেও লোকেদেরও মেরে ফেলেন। অঙ্গদ ছাড়া ওর ব্যাপারে আর কেউ কিছু জানতো না। এই জন্য লক্ষিতা আর ইন্দ্রাণীকে মারার পরে ও অঙ্গদকেও খুন করে দেয়। আর এই জন্যই অভিজিৎ আমি শালুকের জন্য ভীষণ চিন্তা করছি। ও বড় কোনো বিপদে পড়তে পারে, বুঝতে পারছি না ও গেল কোথায়। হ্যাঁ বলুন, কিছু জানতে পারলেন? স্যার, চেষ্টা করছি স্যার। স্যার, এই মনিকা তো আমার মনে হয় কোনো নার্স নয়, একজন ক্রিমিনাল। হয়তো এই ডক্টর শালুকে কোথাও নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সারিকা ও শালুকের বাড়িতে কেন গিয়েছিল ওর সঙ্গে দেখা করার জন্য? আর এই কথাটা আমাদেরও বলেওনি। স্যার, স্যার এই দেখুন, এই ডক্টর সারিকা ডক্টর শালুকের কাছে ক্ষমা চাইছে আর বলছে এসিপি স্যার আর পুরো সিআইডি টিম
লক্ষিতা ইন্দ্রাণী মার্ডার কেসে আপনার করা ফরেন্সিক রিপোর্টে সন্দেহ করছে। সরি স্যার, এসব আমার জন্য হচ্ছে। স্যার স্যার এটাও দেখুন, ডক্টর সালুকে কারুর সাথে ফোনে রেগে গিয়ে কথা বলছেন আর বলছেন যা করতে চাও আমার সাথে করো, ওই মেয়েটির যেন কোনো ক্ষতি না হয়। আমি আসছি। ওই মেয়েটাকে ছেড়ে দাও। মেয়েটা আসলে কে অভিজিৎ, যাকে সালুকে বাঁচানোর চেষ্টা করছে, তারপর নিজেই নিখোঁজ হয়ে গেল? কোথায় নিখোঁজ হয়ে গেলটা কোথায় সালুকে? আসলে ব্যাপারটা কি? ডক্টর সমীর, এই দেখুন স্যার, এটা তো হাই স্পিড বুলেট। ইয়েস স্যার, আর এটা .22 ক্যালিবার রাইফেল থেকে ফায়ার করা হয়েছিল। লক্ষিতা আর ইন্দ্রাণীর শরীরে যে ক্ষত ছিল তা এই বুলেটের কারণেই হয়েছিল। ও, ডক্টর সমীর। ইয়েস স্যার। এটা বুড়ো আঙ্গুলের ছাপ না? ইয়েস স্যার। তাহলে এই চিহ্নটা এত আবছা কেন? এটা স্পষ্ট ওঠেনি তো। না স্যার, এটা আবছা নয়, এই চিহ্নটা এরকমই। আমি এক্সপ্লেন করছি। এই দেখুন স্যার, রক্ত লাগা অন্য আঙুলগুলোর ছাপ আছে এই ব্যাগের ওপরে, কিন্তু বুড়ো আঙুলের ছাপ নেই স্যার। ও, মনে হচ্ছে অভিজিৎ এর আঙ্গুলে কোনো ক্ষত আছে আর যার জন্য চিহ্নটা আসেনি। হ্যাঁ স্যার, স্যার মনে হচ্ছে এরকম হাত আমি কোথাও দেখেছি। ঠিকই বুঝেছ অভিজিৎ, আমিও এরকম আঙ্গুলে ক্ষতওয়ালা লোক দেখেছি। কিন্তু অভিজিৎ, এরকম বুড়ো আঙ্গুলওয়ালা খুনিকে ততক্ষণ না আমরা ধরতে পারবো যতক্ষণ না আমরা জানতে পারবো সালুকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। কিন্তু সালুকে কোন মেয়েকে বাঁচানোর চেষ্টা করছে সেটাই তো বুঝতে পারছি না, আর কেন। তো এবার কি করবো স্যার? কিছু তো একটা করবো, কিছু একটা তো নিশ্চয়ই করতে হবে। সালুকে তো খুঁজতে হবে। একটু ভাবো, সালুকে ফরেন্সিকের রিপোর্ট ভুল বানিয়েছিল যাতে আমরা সেটার জন্য ওকে সন্দেহ করি। আর তারপর উনি দয়ার জন্য হোটেল রেড সেন্ট্রালের অ্যাড্রেস রাখলেন ওর গাড়ির ওয়াইপারে। উনি জানতেন যে ওনার বাড়িতে আমরা জিজ্ঞাসাবাদ করতে অবশ্যই যাব, আর আমরা সেখানে জানতে পেরে যাব যে ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। স্যার, ডক্টর সালুকে খুব বুদ্ধি করে আমাদের জন্য প্রমাণ করে রেখে গেছেন। তো নিজের বাড়িতে কোনো না কোনো প্রমাণ না রেখে উনি যাবেন না স্যার। কিন্তু স্যার, আমরা ওনার বাড়িতে সেরকম কোনো কিছু পাইনি। আছে আছে, একটা সূত্র আছে। কোন সূত্র স্যার? বাড়িতে ফেডরিক, বাড়িতে একটা কাঠের ছোট্ট বাড়ি। আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি যে সালুকে বাড়ি থেকে বেরোনোর আগে একটা ছোট্ট বাড়ি বানাচ্ছিল। সেই বাড়িটা স্যার, ওই বাড়িটা তো ডক্টর সারিকার বাড়ির মতো। হ্যাঁ, সারিকা কোথায় গেল? ডক্টর সমীর, সারিকা কোথায় গেছে? স্যার, অঙ্গদের গাড়ির পিছনের সিটে যে রক্তের দাগ পাওয়া গেছিল সেগুলো টেস্ট হওয়ার পর থেকেই আর তাকে দেখিনি, আর ফোনেও পাচ্ছি না। ও নো, তার মানে ডক্টর সালুকে ফোনে যে মেয়েটাকে বাঁচানোর কথা বলছিল সে আসলে ডক্টর সারিকা। হ্যাঁ অভিজিৎ, সালুকে সারিকার বাড়িতেই গিয়েছে। তার মানে হলো ডক্টর সালুকে আর সারিকা বিপদে পড়েছে। আজ তোমাদের দুজনকে মরতেই হবে। আজ পুরো খেলাটাই শেষ হয়ে যাবে। না 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 না, ডক্টর সারিকা এভাবে কাঁদে না। আরে নিজের বসকে দেখো কেমন বসে আছেন, নির্ভীক, শান্ত হয়ে। খুব চালাক ভাবো না নিজেকে, প্রয়োজনের থেকেও বেশি চালাক আর চতুর। এরকম চালাক,
ফরেন্সিক এক্সপার্টের মৃত্যু আর একজন এক্সপার্টের হাতেই হওয়া উচিত, আর সেটা অবশ্যই হবে। এটা নিচে নামা। কখনো না, সিআইডি কখনো আমাকে জ্যান্ত ধরতে পারবে না। এই ইনজেকশনটা আমি নিজেকে ইনজেক্ট করব। আপনি ঠিক আছেন স্যার? তুমি ঠিক আছে ডক্টর সারিকা? অনেক চালাকি করেছিস তুই তুষার। এবার বল, তোর সাথে মনিকা কোথায়? আমি ওকে বিষের ইনজেকশন দিয়ে দিয়েছি। তুই নিজে সাথীকেও ছাড়িসনি। পঙ্কজ, তাড়াতাড়ি মনিকার কাছে যাও আর ওকে হসপিটালে পাঠাও। এবার তোর খেলা শেষ তুষার। তুই ডক্টর শালুখকে বেইমানি করতে বাধ্য করেছিস, কিন্তু উনি বেইমানিতেও সততা দেখিয়েছেন আর আমাদের জন্য সূত্র দিয়ে গেছেন। তাহলে তুমি আমায় ঠকালে ডাক্তার। যদি আমার ফাঁসি না হয় তাহলে আমি জেল থেকে বেরোনোর পর তোমার জীবনটা নরক করে দেব। আর একবারও ডক্টর শালুকের সাথে যদি এইভাবে কথা বলিস তাহলে তোকে বোমা করে দেব। কত পরিশ্রম করে আমি এই পুরো প্ল্যানটা তৈরি করেছিলাম। একটা ঢিলে 5টা পাখি, লক্ষিতা, ইন্দ্রাণী, রাহুল, বিশাল, শৌনক, সবাইকে একসাথে আমার রাস্তা থেকে সরানোর প্ল্যান বানিয়েছিলাম আমি। তুমি ওই দুজনকে মারলে কেন? কারণ আমি ওদের পুরো জমিটাই দখল করতে চাইছিলাম। সেই জন্য ওদের মৃত্যুটা আমার খুব জরুরি ছিল। আমি ওদের এমন ভাবে মারলাম যাতে এদের খুনের অপরাধে ওই 3 জন ফেঁসে যায় আর ওদের ফাঁসি হয়ে যায়। কারণ ওই 3 জন ইন্দ্রাণী আর লক্ষিতাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। তাই সবার এটাই মনে হতো যে খুনটা ওই 3 জনেই করেছে। কিন্তু এই সব কিছুর মধ্যে ডক্টর শালুখকে ফাঁসালে কেন তুমি? কারণ সিআইডি ডক্টর শালুখের ওপর খুব ভরসা করে। ওনার ফরেন্সিক রিপোর্টের ওপর ভিত্তি করে কেসের তদন্ত এগোয়। এমনকি আদালতেও ফরেন্সিক রিপোর্টকে খুব গুরুত্ব দেওয়া হয়। সেই জন্য আমি ডক্টর শালুখকে ভুল ফরেন্সিক রিপোর্ট বানানোর জন্য জোর করি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি পুরো সিআইডি টিমের পেছনে স্নাইপার লাগিয়ে রেখেছো। এবং তারা ভীষণ ভালো স্নাইপার। ওদের নিশানা কখনো এদিক সেদিক হয় না ডক্টর। তাই আমার কথা অনুযায়ী আপনি যদি এই মার্ডার কেসে ফরেন্সিক রিপোর্টে অদল বদল না করেন না তো 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 কি তো আপনার পুরো সিআইডি টিমকে একসাথে একই সময় খুন করিয়ে দেব। আমাকে সাহায্য করবেন তো আপনি? দেখো তুমি, আপনি আমাকে সাহায্য করবেন। আর আপনি যদি কোনো একজন সিআইডি অফিসারকেও ইনফর্ম করার চেষ্টা করেন না তাহলে আমি একেবারে পুরো টিমটাকেই একসাথে শেষ করে দেব। একটু ভাবুন ডাক্তারবাবু, 16 বছরের পুরনো আপনার বন্ধু আর সিআইডি টিম, এদের সবার মৃত্যুর জন্য দায়ী কিন্তু হবেন আপনি। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। খুব ভালো। আর হ্যাঁ, কোনো চালাকি নয়। এটা তোমার সমস্ত কথাবার্তা রেকর্ড করবে। তুমি ডক্টর শালুখকে চাপে রাখার জন্য আমাদেরকে মারার হুমকি দিয়েছিলে। একটা মানুষের মুখোশে একটা শয়তান লুকিয়ে আছে। এবার বলো, 10ই সেপ্টেম্বর রাতে পালভিলের ফার্ম হাউসে কি হয়েছিল? আমি জানতাম অন্ধকারে গুলি চালানোর পর রাহুল, শৌনক আর বিশালের এটাই মনে হবে যে ওরা লক্ষিতা আর ইন্দ্রাণীকে মেরে দিয়েছে। যখন ওরা ওখান থেকে পালাচ্ছিল তখন আমি ওয়াচম্যানকে ব্যবহার করি। আমার একজন প্রত্যক্ষদর্শীর দরকার ছিল।
যার বয়ানের উপর সিআইডিও ভরসা করত আর যার বয়ান আদালতেও তিনজনের বিপক্ষে যেত। প্ল্যানটা তো তুমি বেশ ভালোই পরিশ্রম করে করেছিলে, কিন্তু ডক্টর শালুখের বুদ্ধিমত্তা আর আমাদের টিমের বুদ্ধি আর একতার কারণে তোমার প্ল্যানটা সফল হলো না। এবার তোমার বিরুদ্ধে এমন কেস বানাবো যাতে এই ডাবল মার্ডারের জন্য তোমার ফাঁসি হয়। শালুখে, আমরা তোমাকে সন্দেহ করেছিলাম, কিন্তু তুমি নিজের সব কিছু বাজি ধরেছিলে আমাদের বাঁচানোর জন্য। আই এম সরি। আরে সরি? হ্যাঁ সরি। কামান ইয়ার, এটা করা তো আমার কর্তব্য ছিল। 16 বছর ধরে আমরা একটা পরিবারের মতো কাজ করছি। সিআইডি আমার নিজের পরিবার ভাই। হ্যাঁ আমি মানছি, এক মুহূর্তের জন্য আমার মনে দ্বন্দ্ব ছিল যে আমি সিআইডি টিমকেও বাঁচাবো আর নিজের প্রফেশনের সঙ্গেও বেইমানি করব না। এটা একটা প্রবলেম ছিল আমার কাছে। কিন্তু ভাই প্রদ্যুমন, প্লিজ ডোন্ট সে সরি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার তো হয়েছে, তাই না? ওসব ভুলে যাও। কিন্তু সব থেকে আনন্দের ব্যাপার কি জানো? যে তুমি সুস্থ সবল অবস্থায় ফিরে এসেছো ওয়ান পিসে। আমাকে ফিরে আসতেই হতো। তোমাদের ওপর আমার পুরো ভরসা ছিল। আমি এটা জানতাম যে তোমরা আমার কোনো ক্ষতি হতে দেবে না। এতে কাঁদার কি আছে? আরে আমি কাঁদছি না ভাই, কাঁদছি না তো। তুমি কোনোদিন শুধরাবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.